দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব পার্বত্য চট্টগ্রামের চ্যালেঞ্জসমূহ এবং সেটা মোকাবেলা আমরা কীভাবে করতে পারি সে বিষয়ের উপরে। কথা শুরুর আগে আমি বলতে চাই যে কেন এ বিষয়ে আমি কথা বলছি। আপনাদেরকে তথ্য জানাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বিরোধী বিভাগ আছে, যেটা কিনা চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত, সেই বিভাগের মৌলিক যে দায়িত্ব, সেই দায়িত্বের চেয়ারে আমি কাজ করেছি দীর্ঘ 2.5 বছর। বিধায় সেখানে আমার একটা বড় ধরনের অভিজ্ঞতা হয়েছে। পাশাপাশি 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অব্যবহিত পর আমি 3 বছরের জন্যে রাঙামাটির একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বিরোধী অপারেশনে সরাসরি নিযুক্ত ছিলাম। আমার এই চাকরির পরিক্রমায় মাঝখানে আমি বাংলাদেশে বিদ্যমান যে গোয়েন্দা প্রশিক্ষণ আছে, সেই গোয়েন্দা প্রশিক্ষণের সর্বোচ্চ প্রশিক্ষণটি আমি নিয়েছি। পাশাপাশি আমি ওই গোয়েন্দা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রশিক্ষক হিসেবে 2 দফায় 4 বছর 4.5 বছর নিয়োজিত ছিলাম এবং আমার ব্যক্তিগত আগ্রহ এবং উদ্যোগে এই সংশ্লিষ্ট পড়াশোনা এবং গবেষণা আমি চালিয়ে গিয়েছি। বিধায় আমার বিশ্বাস যে এ বিষয়ে আমাকে আপনাদের সাথে একটা সম্যক ধারণা শেয়ার করতে সক্ষম। আমি আমার বক্তব্যের শুরুতে যেটা বলতে চাই সেটা 1997 সালের আমার একটা ব্যক্তিগত ঘটনা। 1997 সালে আমি যশোর সেনানিবাস থেকে বদলি হয়ে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির উদ্দেশ্যে গমন করি। এটা আমার ব্যাটালিয়ান সহ যাচ্ছিলাম। প্রতিমধ্যে ময়মনসিংহ রেল স্টেশনে একটা লম্বা যাত্রা বিরতি হয় 3-4 ঘন্টার। সেই যাত্রা বিরতিতে আমরা কিছুক্ষণ ময়মনসিংহ শহর ঘোরার সুযোগ পাই। আমার এক সহকর্মী, আমার সিনিয়র, ওনার বোন তখন ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যয়নরত ছিল। আমি আমার সিনিয়রের সঙ্গে জীবনের প্রথমবারের মতো ময়মনসিংহ মেডিকেল কলেজে যাই ওনার বোনের সঙ্গে দেখা করার জন্যে। ওনার বোনের সঙ্গে দেখা করার সময় ওনার বোনের সহপাঠী 3-4টা পাহাড়ি মেয়ে সঙ্গে আমার কথা হয়। তখন একটি মেয়ে আমাকে জিজ্ঞাসা করে যে আপনারা কোথায় যাচ্ছেন। তো আমি বললাম যে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর দায়িত্ব পালন করতে যাচ্ছি। মেয়েদের মধ্যে একটি পাহাড়ি মেয়ে এসে দিয়ে বলল, ও আমাদেরকে মারতে যাচ্ছেন? বিষয়টা শুনে আমি খুব হতবাক হই এবং অনেক চিন্তা করি এটা নিয়ে। আমরা তো প্রশিক্ষণ এবং পেশাগত জীবনে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়িদেরকে যে মারতে হবে, নির্যাতন করতে হবে, এ ধরনের কোনো প্রশিক্ষণ বা প্রেরণা কখনোই আমাদেরকে দেওয়া হয় নাই। কিন্তু এরপরও এই পাহাড়ি মেয়েটার মাঝে এত গভীর অবিশ্বাস কেন জন্ম নিল, সেটা আমাদের ওই চাকরির শুরু থেকেই আমার মধ্যে কিন্তু একটা চিন্তার উদ্রেক হয়। তো যাই হোক, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে যে সমস্যা, পূর্বে থেকে যে সমস্যা বা বর্তমানে বিদ্যমান যে সমস্যা, এই সমস্যাগুলোর মূলে আসলে স্টেক হোল্ডার্স কারা বা অংশীদার কারা, আমি যদি একে একে বলি তাহলে বলবো যে চাকমা জনগোষ্ঠীর পুরোটাই, আর মারমা জনগোষ্ঠীর একাংশ, বা হাতি জাতিগোষ্ঠীর সমমনা বা সহানুভূতিশীল জনসংখ্যা যারা আমাদের আন্তর্জাতিক সীমারেখার বিপরীতে অর্থাৎ ভারতে বসবাস করছে যারা, তারা এটার একটা স্টেক হোল্ডার। পুরো ভারতীয় রাষ্ট্রযন্ত্র এই পার্বত্য চট্টগ্রাম সমস্যার একটা বড় স্টেক হোল্ডার। এছাড়াও রয়েছে আন্তর্জাতিক কিছু লবি, যে লবির মধ্যে রয়েছে UNPFII নাম করে একটা প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানটা যদি আমি পুরোপুরি বলি তাহলে ইউনাইটেড নেশনস পার্মানেন্ট ফোরাম ফর ইন্ডিজিনাস ইস্যু, বাংলায় সেটা আসে হচ্ছে আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরাম। এই আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিল কিন্তু পাহাড়ে বসবাসরত একটা অত্যন্ত প্রভাবশালী পরিবারের চাকমা সম্প্রদায়ের একজন ব্যক্তি। এছাড়াও আমি যখন দায়িত্ব পালন করেছি তখন ওখানে দেখেছি যে ব্রিটিশ এবং ডেনমার্কের যে পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টের কতিপয় মেম্বার এই পার্বত্য চট্টগ্রামের বিষয় নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন প্রকার লবি করে থাকে। এছাড়া আপনার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও বিভিন্ন সময়ে যে কার্যক্রম করে, সেই বিবেচনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহকেও এই সমস্যার একটা স্টেক হোল্ডার হিসেবে আমরা বিবেচনা করতে পারি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং অন্যান্য যে আন্তর্জাতিক লবি আছে, সেই লবির স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশেও কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান রয়েছে। আমি অনেকেরই চিনি, যার সঙ্গে আমার ইন্টারাকশন হয়েছে, কথাবার্তা হয়েছে। তারা জেনে হোক না জেনে হোক, তারা কিন্তু এই আন্তর্জাতিক সংস্থার যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোর বাস্তবায়নে লোকাল সাপোর্ট দিয়ে আসছে। একজন আছেন আমাদের খুবই একদম প্রতিযশা মহিলা আইনজীবী, আরেকজন আছেন বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি, তিনিও আইনজীবী, ওনার মেয়ে, আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ যে স্টেক হোল্ডারটা আমাদের সামনে এসেছে সেটা হলো
খ্রিস্টান মিশনারি এবং অন্যান্য ধর্ম গ্রুপ আছে বা প্রভাব বলয় আছে, তারাও কিন্তু এখানে একটা স্টেক হোল্ডার হিসাবে বেশ আগে থেকেই আবির্ভূত হয়েছে। স্টেক হোল্ডারদের মাঝে দুইটি স্টেক হোল্ডারের নাম না উল্লেখ করলেও তারা যে অবশ্যই স্টেক হোল্ডার সেটা তো আমাদের কমন সেন্সেই বলে দেয়। সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র এবং আরেকটি হলো পাহাড়ে বসবাসরত বাংলা ভাষাভাষী জনসংখ্যা। তো এই হলো আমার বিবেচনায় পার্বত্য চট্টগ্রাম সমস্যা কেন্দ্রিক যে স্টেক হোল্ডার্স বা অংশীদার তারা হলেন এরা। এবার আমি পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান যে চ্যালেঞ্জসমূহ সেই চ্যালেঞ্জসমূহ সম্বন্ধে আমি সংক্ষেপে আলোকপাত করব। সর্বপ্রথম যে বিষয়টা আমার বিবেচনায় চ্যালেঞ্জ এবং এটা বোধ করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হলো যে ভূমি বন্টনের পুনর্বিন্যাস এবং ভূমি সংক্রান্ত আইনের সংস্কার। 2 নম্বরটা হলো যে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের উপর পাহাড়ি জনগোষ্ঠীর যে গভীর অবিশ্বাস, সেই অবিশ্বাসটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা এখন খুব সংক্ষেপে দেখি যে এই অবিশ্বাসটা কেন তৈরি করলো বা কারা তৈরি করলো বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের প্রতি। চাকমা এবং মারমাদের কিছু উচ্চাভিলাষী ব্যক্তিবর্গ বা নেতা রয়েছে ওখানে, যারা তাদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য এই অবিশ্বাসটা ধীরে ধীরে পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে ঢুকিয়ে দিয়েছে, যা বহু আগে থেকেই দৃশ্যমান হয়ে এখন সেটা একটা পরিণত পর্যায়ে এসেছে। এছাড়া আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের বর্ডারের বিপরীতে অর্থাৎ ভারতীয় অংশে বেশ কিছু স্টেটে যে বিদ্যমান বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে, সেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অগ্রসরতা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, যেটা বাংলাদেশের অংশে বসবাসরত পাহাড়িদের মাঝে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের একটা আপনার অনুপ্রেরণা তৈরি করতে পারে। বলাই বাহুল্য যে ভারতীয় রাষ্ট্রযন্ত্রের অব্যাহত সহযোগিতা পাহাড়িদের প্রতি, সেই সহযোগিতার মধ্যে রয়েছে আশ্রয়, প্রশিক্ষণ, গোলাবারুদ এবং সরঞ্জাম সরবরাহ এবং মনস্তাত্ত্বিক সহায়তা। এসব কিছুই অব্যাহতভাবে ভারতীয় রাষ্ট্রযন্ত্র কিন্তু পাহাড়ে বসবাসরত যে বিচ্ছিন্নতাবাদী দল আছে বা উচ্চাভিলাষী নেতৃত্ব আছে তাদের মাঝে কিন্তু ভারত দিয়েই আসছে। পাহাড়ি জনগোষ্ঠীর সরলতার বিপরীতে এই উচ্চাভিলাষী, অর্থলোভী এবং ক্ষমতালিপ্সু চাকমা সহ অন্যান্য জনগোষ্ঠীর নেতৃবৃন্দ ধীরে 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 প্রতারণার আশ্রয় নিয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে এক ধরনের তাদের কর্মকাণ্ডের এক ধরনের একটা সম্মতি তারা অর্জন করেছে। এটা অনেকটা ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, যেটা কিনা বিশ্বের বিখ্যাত লেখক নোয়াম চমস্কির লেখার ম্যানুফ্যাকচারিং কনসেন্টকে তারা ফলো করেছে। আন্তর্জাতিক সংস্থা এবং এনজিওদের অন্যায্য এবং দেশবিরোধী যে কর্মকাণ্ড, সেটা কিন্তু দৃশ্যমানভাবে একটা সত্যি বিষয়। সুতরাং এটাও একটা বড় চ্যালেঞ্জ। সবচেয়ে দুর্ভাগ্যজনক চ্যালেঞ্জ হলো যে বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্রযন্ত্রের যে সংশ্লিষ্টতা সেটা নিতান্তই অপর্যাপ্ত। ইদানিং দেখা যাচ্ছে যে রাষ্ট্রযন্ত্রের কিছু অন্যান্য অংশগুলো ধীরে ধীরে সম্পৃক্ত হচ্ছে, কিন্তু কিছুদিন পূর্বেও এটা শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীরই একটা একক কর্মকাণ্ড ছিল, যা কিনা কখনোই যুক্তিযুক্ত হয়নি। দরকার ছিল শুরু থেকেই বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের যে সংশ্লিষ্ট অংশসমূহ তাদের সম্পৃক্ততা শুরু থেকেই খুব প্রয়োজন ছিল। পার্বত্য চট্টগ্রাম অংশে মূলত 13টি জাতিগোষ্ঠী বসবাস করে। তার মধ্যে রয়েছে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী, এছাড়া রয়েছে চাকমা এবং মারমা। এই 3টা বাদ দিলে আরও 10টা ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী ওখানে রয়েছে। এই 10টা ক্ষুদ্র জাতি গোষ্ঠী বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর অধিকাংশ ক্ষেত্র বিশেষে সবাই আপনার খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছে এবং এখন তাদের যে গতানুগতিক বা ইন্ডিজেনাস ধর্ম ছিল, সেই ধর্ম অনুসরণকারীদেরকে এখন বোধ করে সহজে খুঁজে পাওয়া যাবে না। এই ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে যাওয়ার কারণে বহু আগে থেকেই ওখানে খ্রিস্টান মিশনারিদের একটা খুব শক্তিশালী প্রভাব বলয় তৈরি হয়েছে। আপনারা হয়তো এটাও জেনে থাকবেন যে বাংলাদেশের বর্ডারের বিপরীতে ভারতীয় অংশে এই ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর একটা বড় অংশ বহু পূর্বেই খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে গিয়েছে। সুতরাং ভারতীয় অংশে বসবাসরত কনভার্টেড যে খ্রিস্টানস এবং বাংলাদেশের অভ্যন্তরে বসবাসরত কনভার্টেড খ্রিস্টানস, এদের ভিতরে কিন্তু একটা পৃথক খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আগেই এবং সেটা ধীরে ধীরে অনেক বেশি শক্তিশালী হচ্ছে। এটা একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা রক্ষার ব্যাপারে। যেটা বলছিলাম যে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার ব্যাপারে তাদের যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এ ব্যাপারে কিন্তু মনস্তাত্ত্বিক এবং অন্যান্য আনুষঙ্গিকরা সহ্য পাচ্ছে কতিপয় আন্তর্জাতিক দাতা সংস্থা এবং খ্রিস্টান ধর্ম সংশ্লিষ্ট যেসব গোষ্ঠী রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে এই জনগোষ্ঠীকে একটা পৃথক খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার ব্যাপারে উৎসাহ দিয়ে আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমি পার্বত্য চট্টগ্রাম বিষয়ে যারা কথাবার্তা বলে তাদের মুখ থেকে আমি এখন পর্যন্ত শুনতে পাই না, সেটা হলো
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাংলা ভাষাভাষী যে জনসংখ্যা আছে বা জনগোষ্ঠী রয়েছে, তাদের যে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের মূল স্রোতে যে সম্পৃক্ত করা, সে ব্যাপারে কিন্তু আমরা অনেকখানি পিছিয়ে আছি। আপনারা সরেজমিনে গিয়ে দেখতে পাবেন যে পার্বত্য চট্টগ্রামে বাংলা ভাষাভাষীদের যে আর্থসামাজিক অবস্থা, সেটা অত্যন্ত পুয়ার, এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য যে রাইটস আছে, সেই রাইটসগুলোর ব্যাপারে আমরা কিন্তু খুব একটা মনোযোগী না। সুতরাং এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীও কিন্তু পার্বত্য চট্টগ্রামের একটা বড় চ্যালেঞ্জ। সর্বশেষ যে চ্যালেঞ্জ, সেটা সম্বন্ধে আপনারা সবাই কম বেশি অবগত আছেন। সেটা হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের এক অংশ, ভারতীয় সেভেন সিস্টারের এক অংশ এবং মায়ানমারের এক অংশ। এই অংশে কুকি চীনের যে স্থান এবং ক্রমবর্ধমান প্রভাব, সে প্রভাবটা পার্বত্য চট্টগ্রামের সমস্যার ব্যাপারে একটা বড় চ্যালেঞ্জ। তো শুধু দর্শক মণ্ডলী, আমি আজকে শুধু এইটুকুই আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার আশা থাকবে যে সামনের যে ভিডিও হবে, সে ভিডিওতে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা কি করতে পারি, বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট সংস্থা এবং বিভাগ কি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে, যেগুলো করলে পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান সম্ভব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।